এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারার নিউজ আওয়ার এক্সট্রায়। সহযোগিতায় ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। দর্শক, আপনারা জানেন দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন আজ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাছাড়াও আজ প্রধান নির্বাচন কমিশনার ও একই সঙ্গে আরও 4 কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান মামলাগুলোর আপডেট সহ দিনের আলোচিত সব খবর নিয়ে বিশ্লেষণ করব আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রায়। শিরোনাম রেখেছি বিচার ও রাজনীতি। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ এবং আমার সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। একটু পরিচয় করে দিয়েই রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন অ্যাডভোকেট গাজী এম.এইচ. তামিম, প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। রুমিন ফারহানা, আপনার কাছেই যদি আসি প্রথমে, যে রাজনীতির দৃষ্টিকোণ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে বাড়ি ছাড়া এবং অনেকগুলো বছর পর আজকের সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগদান করা, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটি বহু বছর পরে বিএনপির জন্যে, বাংলাদেশের জন্যে একটি ভিন্ন রকম দিন। আজকে আমরা দেখলাম 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশে গত 17 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত কেউ যদি থেকে থাকেন, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং এই বিষয়টি নিয়ে না আসলে দল মত নির্বিশেষে আমার মনে হয় কারো কোনো দ্বিমত নেই। এই মানুষটিকে আজকে আমরা হাস্যোজ্জ্বল দেখেছি, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। ম্যাডামকে বহুদিন পর এতটা হাস্যোজ্জ্বল এবং এতটা প্রাণবন্ত আমার মনে হয়েছে। বহু বছর ম্যাডামের মুখে যেই একটা ক্লান্তি, একটা বিষাদের ছোঁয়া ছিল, যেই বিষাদটা বা যে ক্লান্তিটা আসলে পুরো বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যেই ছিল। এবং যেহেতু তিনি বাংলাদেশের আরেকটা নাম বলে আমরা বিশ্বাস করি, সে কারণেই সেই ক্লান্তিটা তার মধ্যেও লক্ষ্য করা গেছে। আজকে একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে গত 5ই আগস্টের পর, এবং এই নতুন বাংলাদেশে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বহু বছর পর সশস্ত্র বাহিনীর এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং যথাযোগ্য মর্যাদায়, যথাযোগ্য সম্মানের সঙ্গে তাকে সেখানে যেভাবে তিনি ওয়েলকামড হয়েছেন, তার সবটুকুই আসলে আমি মনে করি দেশের 17 কোটি মানুষের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান। আর যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, যেহেতু সশস্ত্র বাহিনী আমাদের আস্থা এবং বিশ্বাসের প্রতীক, সুতরাং তাদের এই সবচেয়ে জমকালো অনুষ্ঠানে আমরা যারা যুক্ত হয়েছি, যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, সকলের তরফ থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে সশ্রদ্ধ সালাম ছিল, সেটি আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক এবং আনন্দময় একটি দিন। জি, মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে এই যে তিনি বলেছেন যে সেনাকুঞ্জে খালেদা জিয়ার সম্মানে জাতি আজ আনন্দিত, এবং প্রধান উপদেষ্টা তিনি নিজেও বলেছেন যে সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়াকে তিনি পেয়ে আমরা গর্বিত। এই কথাটি কিন্তু যথাযথ সম্মানের কথা আপনি বলছেন। আপনি তো সেখানে ছিলেন আর কি, বেগম জিয়া স্মৃতি 40টি বছর সেনাকুঞ্জে কাটিয়েছেন, সেখানে তার আবেগতাড়িত কোনো মুহূর্ত রয়েছে কিনা, বা আপনি সেখানে কি দেখেছেন? ম্যাডাম ইজ সো গ্রেসফুল, উনি এতটাই আভিজাত্যময় যে উনি কখনোই ওনার কষ্ট বা ওনার আনন্দ কোনোটারই অতি প্রকাশ আমরা কখনো দেখিনি। নিশ্চয়ই ওনার ভেতরে তীব্র ব্যথা আছে, যেই অন্যায়ভাবে তাকে বাসা থেকে সরানো হয়েছে, যেভাবে তাকে হেনস্থা করবার নোংরা চেষ্টা আমরা দেখেছি, বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে নেয়নি। যারা সেই সময় এই অন্যায়গুলো করেছে তারা হয়তো ভাবতে পারে, তাদের গুটি কয়েক মানুষ হয়তো আনন্দ করতেও পারে, কিন্তু বাংলাদেশের আপামর মানুষ এই ঘটনাগুলোকে ভালোভাবে নেয়নি। এবং আমরা তো দেখেছি অতীতে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি অল্পতেই কাঁদতেও পারতেন, আবার খুব উচ্ছল হয়ে হাসতেও পারতেন। মুহূর্তে মুহূর্তে ওনাকে আমরা নানান রঙে দেখতে পেতাম। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে আমি আসলে আমার পরিবার থেকে এক ধরনের শিক্ষা নিয়ে বেড়ে উঠেছি, তো
আমার পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয় না। সে কারণেই নানান রকম কটূক্তির মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, কারণ আনফর্চুনেটলি তাকে এমন একজন মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে রাজনীতির মাঠে গত 40 বছর কাটাতে হয়েছে, যিনি কি বলছেন আর কি বলছেন না সেই ব্যাপারে তিনি নিজেও খুব ভালো সচেতন ছিলেন বলে মনে হয় না। কিন্তু আমরা কোনোদিন কোনো অসতর্ক মুহূর্তেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুখ ফসকেও কোনো কথা বলেছেন যেটি আসলে হয়তো তেমন গ্রহণযোগ্য নয়, আমরা কোনোদিনও দেখিনি। সো এখানেই আসলে দুস্তর ব্যবধান রচিত হয়ে যায়। কিন্তু ওনার ভাগ্যের নির্মম পরিহাস যে এরকম একটি মানুষের প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ রাজনীতিতে আপনি যেটাই বলেন তাকে হতে হয়েছে, এবং এইরকম একটি পার্সোনালিটির মানুষকে এমন ভয়াবহ একটি দলের মোকাবেলা করতে হয়েছে, আমি আওয়ামী লীগের কথা বলছি, এত ভয়াবহ একটি দলকে মোকাবেলা করতে হয়েছে এই মানুষটিকে, যেটি আসলে খুব সুখকর ছিল না তার জন্য। বিশেষ করে তার ব্যক্তিত্ব, তার বেড়ে ওঠা, তার আভিজাত্য, তার জীবনযাপন কোনো কিছুর সাথেই আসলে তার প্রতিপক্ষ ম্যাচ করেনি কখনো। আজকে আমরা একটি জিনিস লক্ষ্য করলাম, সেটি হলো যে প্রধান উপদেষ্টা এবং বেগম খালেদা জিয়া একদম পাশাপাশি বসে কিন্তু তারা কুশল বিনিময় করেছেন। এই সংস্কৃতি তো অনেকদিন দেখা যায়নি, এটিকে কেমনভাবে বিশ্লেষণ করবেন? এটি একটি চমৎকার মুহূর্ত ছিল। যারা আমরা সামনে থেকে দেখেছি আমরা সকলেই ভীষণ রকম আশাবাদী হয়েছি, আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদী হয়েছি, এবং তাদের যেই হৃদ্যতাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ যেই মানে কথোপকথন আমরা দেখেছি দুজন দুজনের প্রতি, দে ওয়ার সো রেসপেক্টফুল টু ইচ আদার, সেটা আমার মনে হয়েছে যে আগামীর বাংলাদেশের একটা ছোট্ট চিত্র, যেই চিত্রটি বলে দেয় যে একটি সহিষ্ণুতার বাংলাদেশ, একটি পরমতের প্রতি শ্রদ্ধাপূর্ণ বাংলাদেশ আমরা হয়তোবা পেতে যাচ্ছি। এবং গণতন্ত্রের কথা কিন্তু আজকে আমাদের প্রধান উপদেষ্টাও খুব দৃঢ় এবং শক্তভাবে বলেছেন। আমরা আশা করব যে বাংলাদেশের এই যে নতুন যাত্রা, যেটা গত 5ই আগস্ট শুরু হলো, এবার বাংলাদেশ আর হোঁচট খাবে না, বাংলাদেশে আর কোনোদিন মাফিয়াতন্ত্র কায়েম হবে না, বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসবে না, বাংলাদেশে আর কোনোদিন মানুষ ভোট দিতে গিয়ে বিমুখ হয়ে ফিরতে হবে না, এবং বাংলাদেশে বিভিন্ন মতের মানুষ বাস করবে, বিভিন্ন জাতিগোষ্ঠী বাস করবে, বিভিন্ন ধর্মের মানুষ বাস করবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাস করবে, অর্থাৎ there will be variety, কিন্তু তাদের মধ্যেও এক ধরনের হৃদ্যতা, সৌহার্দ্য এবং সহিষ্ণুতা খুব জরুরি, যেটা পরমতের প্রতি সহিষ্ণুতা, এমন একটি বাংলাদেশ আসলে আমরা চাই। অবিচারের কথা বলছিলাম, একটু বিচারের কথাটা একটু বলি। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট গাজী এম.এইচ. তামিম। আপনার কাছে যদি আসি, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান রয়েছে এবং বিচার শুরু হয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ সরকার নিয়েছে সেটি তারা কাজ বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আপনি তো একজন প্রসিকিউটর, আপনার কাছে জানতে চাবো যে বিচার প্রক্রিয়া কতটুকু এগুলো বা অগ্রগতি কতটুকু? জি, ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের সকল দর্শককে। প্রধান উপদেষ্টার কথা বলতেই একটি কথা মনে পড়ে গেল। আজকে ওনার ভাষণ খুব খেয়াল করে শুনছিলাম। কোনো রাষ্ট্রপ্রধানের মুখ থেকে ভুল স্বীকার বা ক্ষমা চাওয়া, এটি যেন আমরা ভুলেই গিয়েছিলাম। এবং আইন উপদেষ্টা মহোদয়ের মুখ থেকেও সেদিন শুনলাম যে হাসপাতালে গিয়ে উনি রোগীদের কাছে ক্ষমা চেয়েছেন। মানে এই সংস্কৃতি একটা সরকার বা একজন মন্ত্রী পদমর্যাদার কোনো ব্যক্তি বা এমপি ভুল করতে পারে, এটা যেন এই জাতি ভুলে গিয়েছিল। এটি সবচেয়ে ভালো লেগেছে আজকে ওনার বক্তৃতা। খুব চমৎকার ভাষায় সম্মানীদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটি উনি দেখিয়েছেন। তিনি বলেছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রধান আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ফিরিয়ে আনা হবে এবং তার সকল অপকর্মের বিচার করা হবে। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, এটি একটি সরকারের ইচ্ছা। আইনের বিষয় যেটা আছে সেখানে তার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইন দি মিন টাইম জারি হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আমরা সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করেছি। এই মামলায় যে সকল আসামি ইতিমধ্যে অন্যান্য মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে আটক আছেন, তাদেরকে
ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী যে তারিখটি নির্ধারণ করা হয়েছে সেই তারিখে যারা পলাতক আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না সে ব্যাপারে একটি রিপোর্ট চাওয়া হয়েছে। এভাবেই বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ আমরা পার করেছি। এরপরে যেটা আছে সেটা হলো তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে ট্রাইব্যুনালে জমা দেওয়া। এটি হলো বিচারের প্রথম এবং অন্যতম ধাপ। তদন্তের উপরে নির্ভর করে একটি বিচারের স্বচ্ছতা। বারবার আপনারা একটি কথা বলেন যে এই ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ, আগের বিচার যেমনটা হয়েছে এখন বিচার কি তেমনটা হবে কিনা। এই কথাটা জাতির কাছে সবসময় ভেসে বেড়াচ্ছে এবং আমাদের কাছে এই প্রশ্নটা সবাই সবচেয়ে বেশি করে। তো আমার অ্যান্সারটা খুবই ক্লিয়ার, সেটি হলো একটি বিচার শুরু হয়েছে ঘটনার 40 বছর পর, আরেকটি বিচার শুরু হলো ঘটনার 30 দিনের মধ্যে। একটি বিচার যখন এর আগের বিচারটা যখন শুরু হয়েছিল এবং আগের ঘটনা যখন ঘটেছিল তখন এই পৃথিবী এখন থেকে 50 বছর আগের পৃথিবী, যখন একটি পত্রিকা পড়ার জন্য মানুষের অপেক্ষা করতে হতো 1 সপ্তাহ, একটি টিভিতে খবর দেখার জন্য মানুষের মাসের পর মাস অপেক্ষা করতে হতো। সে সময়ের একটি ঘটনার বিচার শুরুই হলো 40 বছর পরে, সমাপ্ত হলো 45 থেকে 50 বছর পরে। আর এরকম একটি আধুনিক বিশ্বে যখন আমাদের প্রত্যেকের হাতে একটি করে ডিভাইস আছে, যখন প্রত্যেকদিন সকালে আমাদের সামনে 10টি থেকে 15টি পত্রিকা আমাদের সামনে আসে, যখন আমাদের পরের দিন পত্রিকার জন্য অপেক্ষা করতে হয় না, নিউজে আমাদের কন্টিনিউয়াসলি ব্রেকিং যায়, সেরকম একটি পৃথিবীতে একটি ঘটনা ঘটলো শেষ দিন 5 অগাস্ট, আর আমাদের প্রসিকিউশন টিম নিয়োগ দেওয়া হলো 5 সেপ্টেম্বর, মানে ঠিক 30তম দিনে। এবং সেদিন থেকে আমরা কার্যক্রম শুরু করলাম। এবং আমরা এখন যে ঢাকা শহরে বা বাংলাদেশে বসবাস করছি, আজকেও আমরা যদি কোনো হাসপাতালে যাই তাহলে অন্তত 5 শতাধিক এই জুলাই গণহত্যা বা জুলাই আন্দোলনে আহতদের কে আমরা খুঁজে পাবো হাসপাতালের বেডে গিয়ে। তারা এক একজন জীবন্ত সাক্ষী। অতএব এই আগের বিচার এবং পরের বিচার এর মধ্যে মানে অনেক পার্থক্য। এই বিচারের মধ্যে অস্বচ্ছতার কোনো সুযোগ নেই। এই অস্বচ্ছতা সংশোধনী আনা হয়েছে এবং এই অস্বচ্ছতার ব্যাপারে এবং নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতার ব্যাপারে আবারও আসবো আপনার কাছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে যদি আসি যে আজকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান আইনজীবী জেরাই খান পান্না, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সহ যে কোনো মামলায় তার পক্ষে আইনি লড়াই করতে চান, সেই সদিচ্ছা তিনি ব্যক্ত করেছেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? আমি যদি একজন আইনজীবী হিসেবে বলি, আমি বলবো যে প্রত্যেকেরই স্বাধীনতা আছে একজন আইনজীবী হিসেবে যে কোনো মামলা গ্রহণ করবার কিংবা না করবার। সুতরাং একজন আইনজীবী হিসেবে উনি যে কারো মামলাই উনি করতে পারেন। এবং আরেকটি কথা আমাদের আইনে খুব পরিষ্কারভাবে বলা হয় যে যত বড় অপরাধী হোক না কেন, কোর্টে তার নিজের পক্ষে কথা বলবার জন্যে একজন আইনজীবী দেয়া, কিংবা আইনজীবী না থাকলে তার নিজে গিয়ে সে আদালতে তার পক্ষে, অর্থাৎ ডিফেন্সের সে যা কিছু চায় সে সেটা আদালতের সামনে পেশ করতে পারে। সুতরাং একেবারে একজন আইনজীবীর দৃষ্টিকোণ থেকে যদি আমি বিষয়টি দেখি, তাহলে আমি বলবো যে তিনি সেটা দাঁড়াতেই পারেন। এটা তার পেশাগত স্বাধীনতা এবং এটা তার ইচ্ছা। কিন্তু মজাটা হচ্ছে, আমি যদি একজন রাজনীতিবিদ কিংবা একজন সাধারণ মানুষ বা একজন মানবাধিকার কর্মী দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে বিষয়টা এরকম হবে যে কিছুদিন আগেই কিন্তু আমরা জেরাই খান পান্নাকে অত্যন্ত সোচ্চার দেখেছিলাম। উনি গণহত্যা নিয়ে কথা বলেছেন, উনি জুলাই আগস্টে যে বর্বরচিত ঘটনা ঘটেছে বাংলাদেশে সেটা নিয়ে উনি কথা বলেছেন, উনি বিভিন্ন মানে পঙ্গু হয়ে যাওয়া আহত আমাদের যেই ছেলেমেয়েরা তাদেরকে নিয়ে উনি কথা বলেছেন। তারপরে যখন তিনি খুব ভালোভাবে জানেন যে কার সরাসরি নির্দেশে এই গুলিটা চালানো হয়েছে, কার সরাসরি নির্দেশে এই আঘাতটা আমাদের সন্তানদেরকে করা হয়েছে, কার সরাসরি নির্দেশ এবং তত্ত্বাবধানে বাহিনীগুলো মানে পুলিশ বাহিনী এবং আমলারা কাজ করেছে, কার সরাসরি নির্দেশ, যেটা আমরা উনি পালিয়ে যাবার পরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাবার পরে যার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে এসছে এবং তিনি কিভাবে অর্ডার করেছেন, তিনি যখন পুলিশ আইজিপিকে ডেকে বলেছেন যে ওরা তো ভালোই কাজ করছে, সেনাবাহিনী কেন গুলি চালাচ্ছে না, সেনাবাহিনী কেন কন্ট্রোল করতে পারছে না, তখন আসলে আমাদের আস্থার প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের স্বাধীনতার প্রতীক সেনাবাহিনী এবং সেনাপ্রধান
তিনি কিন্তু খুব ফার্মলি তিনি তার ডিসিশন জানিয়েছেন যে তিনি এই গুলি তিনি দেশের মানুষের উপরে, নিজের দেশের মানুষের উপরে তিনি কখনোই চালাবেন না। তো যেই মানুষটি আসলে এই গণহত্যার সঙ্গে যে সরাসরি যুক্ত, এই বিষয়টি তো আর কোনো লুকোছাপার বিষয় না। এবং এই জায়গাটিতে যখন জেডাই খান পান্না, উনি যদি আওয়ামী লীগের একেবারে পদধারী কোনো ব্যক্তি হতেন, আওয়ামী লীগের সুবিধা একদম মন্ত্রী এমপি হতেন, তাহলে আমি যতটা না আশ্চর্য হতাম, তার চেয়ে একটু বেশি এখন আশ্চর্য হয়েছি যে ওনাকে এইরকম দেখাটা আমাদের জন্য, মানে আমরা যারা সাধারণ মানুষ এবং কোর্টে আমরা যারা বিচরণ করি, আমাদের জন্য একটু অস্বস্তিকর। এটা হচ্ছে একজন সাধারণ নাগরিক রাজনৈতিক কর্মীর দৃষ্টিকোণ থেকে। কিন্তু আইনজীবীর দৃষ্টিকোণ থেকে আমি তো শুরুতেই বললাম যে যে কোনো মামলা নেয়া বা না নেয়ার পূর্ণ অধিকার সকল আইনজীবীরই আছে। আইনজীবীর কথা যখন বলছি, আরেকজন আইনজীবীর নাম কিন্তু চলে আসে, এহসানুল হক সমাজি। তিনিও একজন সিনিয়র আইনজীবী। এখানে আজকে যে খবরটি রয়েছে যে পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বিশেষ পরামর্শকের পদে যোগ দেবেন না বলে তাকে পদে যোগ দেওয়ার জন্য বলা হয়েছিল, এবং তিনি বলেছেন যে তিনি যোগ দিচ্ছেন না। এই যে পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে, এটি বলতে কি বুঝিয়েছেন বা রিস্কটা কোথায় একটু পরিষ্কার করতে? এটা যদি আপনি ওনাকে প্রশ্ন করতেন তাহলে উনি সবচেয়ে ভালো বলতে পারতেন। উনি আসলে পেশাগত মর্যাদা বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না। তবে নিশ্চয়ই যে কোনো পদে আপনাকে অফার করা হতেই পারে, সেটা গ্রহণ করা কিংবা সেটা গ্রহণ না করার পূর্ণ স্বাধীনতাও আপনার আছে। এই ব্যাপারে আসলে আমার মনে হয় অ্যাডভোকেট গাজী তামিমের কাছে যদি আসি, আপনি ব্যাপারটি একটু পরিষ্কার করতে পারবেন যে তিনি পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে বলতে কি বুঝিয়েছেন? হ্যাঁ, এটাই একটি আইনজীবীর মর্যাদা। জেডাই খান পান্না সাহেবের কথা যেটা বললেন, উনিও একজন আইনজীবী। এহসানুল হক সমাজি সাহেবের কথা বললেন, উনিও একজন আইনজীবী। এটি হয়েছে এই ট্রাইব্যুনালের সর্বশেষ যেদিন 18 তারিখে, যেদিন 13 জন সাবেক মন্ত্রী এবং আমলাদেরকে ট্রাইব্যুনালে আসামি হিসাবে উপস্থাপন করা হলো। সেদিন এহসানুল হক সমাজি সাহেব 5 জন সাবেক মন্ত্রীর পক্ষে ওকালতনামা ফাইল করেছিলেন। তখন ওনাকে জানানো হলো যে আপনি খুব শিগগিরই সরকারের ইন্টারেস্টের সাথে জড়িত এরকম একটি পদ লাভ করতে যাচ্ছেন। তো এরকম একটা সিচুয়েশনে আপনি ডিফেন্স করবেন কিনা এটা আপনি একটু চিন্তা করে দেখেন। সে সময়ে উনি নিজে কোর্টে দাঁড়িয়ে বললেন যে যদিও আমি পাওয়ার ফাইল করেছি আর এরকম একটি অফার এই সময়ে আমার কাছে এসেছে, অতএব আমি আর ডিফেন্স করছি না, তাই বলে উনি ডায়াস থেকে সরে আসলেন। পরবর্তীতে এই আজকের নিউজে জানতে পারলাম যে ওনাকে এরকম একটা অফার করা হয়েছিল। উনি কেন নেননি, এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন। সেটা হলো, যেহেতু উনি ওকালতনামা ফাইল করে দিয়েছেন, তার মানে উনি ইতিমধ্যে ইনস্ট্রাকশন নিয়েছিলেন ডিফেন্সের পক্ষে। অতএব ইনস্ট্রাকশন যখন উনি একবার নিয়ে ফেলেছেন, তারপরে আবার প্রসিকিউশনে যাবেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে। উনি সেই রিস্ক থেকে সরে গিয়ে উনি হয়তোবা এটাকে রিফিউজ করেছেন। এবং আমি আজকে নিউজে দেখলাম উনি এটাও বলেছেন যে আমি ট্রাইব্যুনালের ডিফেন্স বা প্রসিকিউশন কোনো পক্ষে আমি আর দাঁড়াবো না। অতএব এটি তার মর্যাদার প্রমাণ রাখে, যেটি এতক্ষণ আমার আপু বলছিলেন যে জেডাই খান পান্না সাহেবের এই কথা থেকে ওনার জাস্ট 5ই আগস্টের আগে ওনার স্টেটমেন্ট, ওনার স্ট্যান্ড, আর আজকে ওনার স্টেটমেন্ট অ্যান্ড স্ট্যান্ড পরস্পর দ্বিমুখী আচরণ হয়ে গেল, সবিরোধী হয়ে যাচ্ছে। ফোনে একজন দর্শক আছে। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি রাখুন। আমি মাহমুদুল হাসান, জি বলার কর্পোরেশন থেকে বলছি। জি বলুন। প্রসিকিউটর স্যারের কাছে আমার প্রশ্ন যে বিচারটা আরো দ্রুতবেগে করা যায় কিনা, এবং যারা এখন আসামি আছে তাদের সকলকে ধরার কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা। আমরা তো দেখতেছি জুলাই আগস্টে যারা খুনি তাদের সবাইকে এখনো ধরা হচ্ছে না, এবং তারা এখনো বাংলাদেশে গা ঢাকা দিয়ে বাংলাদেশের অস্থিতি সৃষ্টি করার জন্য তারা পাইকারা করতেছে। জি ধন্যবাদ আপনাকে। জি গাজী তামিম, আপনি যদি উত্তরটা দিতেন। জি, ওনার প্রশ্নের প্রথম জবাবটা, আমাদের আইনের একটি টার্ম আছে যে জাস্টিস হারিড জাস্টিস বারিড। খুব দ্রুত যদি আমরা কোনো বিচার করতে যাই, ন্যায় বিচার বিঘ্নিত হয়। আবার ডিলে ডিফেক্টস ইকুইটি, এটাও আমাদের একটি টার্ম। আমরা বারবার বলছি যে ট্রাইব্যুনালের ইতিপূর্বের যে বিচারগুলো,
যে বিচার সারা পৃথিবীব্যাপী প্রশ্নবিদ্ধ হয়েছে, সেখানে আমরা আর ফিরে যাব না। এই জাতিকে আমরা একটি ন্যায় বিচার উপহার দিব। ট্রাইব্যুনালের বর্তমান বিচার শেষ হয়ে দুই পক্ষই বলবে এবং এ দেশের প্রত্যেকটি মানুষ বলবে যে ট্রাইব্যুনালে একটি ন্যায় বিচার হয়েছে। এবং ট্রাইব্যুনালে এখন যে বিচারটি হচ্ছে সেটি কোনো আইসোলেটেড ক্রাইমের বিচার নয়, এটি 2000 মানুষের হত্যার বিচার, এটি 30,000 মানুষকে গ্রিভিয়াস অ্যাসল্ট করার বিচার এবং অসংখ্য নারী পুরুষকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি হার্ম করার বিচার। এটি গণহত্যার বিচার, এটি মানবতা বিরোধী অপরাধের বিচার। এখানে তাড়াহুড়ো করে শাস্তি প্রদান করাটা আমাদের উদ্দেশ্য না, এখানে এ জাতিকে একটি ন্যায় বিচার দেওয়ার উদ্দেশ্য। এজন্য আমাদের যতটুকু সময় নেওয়ার আমরা ঠিক ততটুকু সময় নিব, তার একটুও বেশি সময় নিব না। আবার আমরা মোটেই এত স্পিডি করব না যাতে মানুষ এটাকে প্রশ্ন করতে পারে। উনি যে দ্বিতীয় প্রশ্নটা করেছেন যে অ্যারেস্ট, এটা অ্যাবসলিউটলি সরকারের বিষয়। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অ্যারেস্ট করবে, এটাই স্বাভাবিক। করছে না কেন, এটি আমি প্রসিকিউটর হিসেবে বলছি না, আমি এদেশের একজন সাধারণ মানুষ হিসাবে বলছি। দেখেন, আমি যখন হাসপাতালে গিয়েছি সাক্ষীদের জবানবন্দি গ্রহণের জন্য, এটা আমাদের আইনে স্পেশাল পাওয়ার দেওয়া আছে যে এভরি প্রসিকিউটর ইজ লাইক এ ইনভেস্টিগেশন অফিসার, সেভাবে আমরা গিয়েছি। আমাদের সাথে মাঝে মধ্যে পুলিশ থাকে। একজন আহত ব্যক্তি যার পা নাই, সে বেডে আমাকে দেখে বলল যে স্যার, আপনি আমার জবানবন্দি নিতে আসছেন, আপনার সাথে তো পুলিশ, আমি যার বিরুদ্ধে আপনার কাছে জবানবন্দি দিব তারই একজন সদস্যকে তো আপনি সাথে নিয়ে আসছেন। এই কথাটা শোনার পরে আমরা চিন্তা করেছি যে তাই তো, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কারা অ্যারেস্ট করবে? আমাদের এখানে যারা অ্যাকিউজড তাদের 70%ই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, 30% সরকারের তৎকালীন প্রভাবশালী নেতৃবৃন্দ অথবা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি। এটা একটি বড় সমস্যা। ট্রান্সফার হয়েছে দেশব্যাপী, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, কিন্তু দেশেই তো রয়েছেন তারা। 17 বছর, মানে 17 বছর যদি বাদ দিই, 15.5 বছর ধরে যে বীজ বপন করা হয়েছে এদেশের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে, আমি যেটা বলি যে এই ফ্যাসিজম, এই ফ্যাসিবাত্র প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে চলে গিয়েছে, সেটি 3 মাসের মধ্যে মূলোৎপাটন করা এটা অনেক কঠিন কাজ। তারপরেও আমরা চেষ্টা করছি, সরকার আমাদের সর্বোচ্চ সহায়তা করছেন। আশা করছি যে আমরা খুব শিগগিরই এই জাতিকে একটি ন্যায় বিচার উপহার দিতে পারব। জি, ফোনে একজন দর্শক আছে, একটু তার প্রশ্নটি নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আমার নাম হলো মোহাম্মদ আব্দুল সরকার, আমি ঠাকুরগাঁ জেলা থেকে বলছি। জি বলুন। ব্যারিস্টার রুমিনা ফারহানা আপার কাছে একটা প্রশ্ন। সংবিধানের 77 অনুচ্ছেদ একটা আপনার অনুচ্ছেদ ছিল ন্যায়পাল বা নেপাল, বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন বিভাগ। আপনারা 1972 সাল থেকে পর্যন্ত আজ পর্যন্ত কেউ নিয়োগে করেন নাই, বা আপনারাও আনেন নাই, বা আওয়ামী লীগ আনেন নাই। আরেকটা ছোট্ট প্রশ্ন, সংবিধানের 48 এবং 42 অনুচ্ছেদে আপনার যে কোনো আইন 2/3 পাস করার পরেও যদি জনগণের আপনার মতামত আছে কিনা, যেমন দ্বাদশ সংবিধান সংশোধন করে আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট নিয়ে আসছিলেন, এই ধরনের আইন সামনে জনকল্যাণমূলক আইন নিয়ে আসবেন কিনা, বা আপনার ক্ষমতা আছে একটু জনকল্যাণমূলক আইন নিয়ে আসবেন কিনা? আওয়ামী লীগের মতো সিলেকশন না, ইলেকশনের মতো কোনো নিয়ে আসবেন কিনা, এটা আপনার কাছে আফসোস প্রশ্ন। আমি ঠাকুরগাঁ জেলার 3 দেহাদু। জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। জি রুমিন ফারহান, আপনার কাছে আরও একজন দর্শক আছে, আমি তার প্রশ্নটি নিয়ে একবারে আসব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। সাতক্ষীরা গালিয়াস থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা আপুর কাছে, যে গত 15-16 বছর আওয়ামী লীগের যারা বিভিন্নভাবে বিএনপি কর্মীরা নির্যাতিত বা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আপনার লাঞ্ছিত বা ক্ষতিগ্রস্ত কিছু ছিল, এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও এখন তাদের দোসররা বিভিন্নভাবে সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনীরা তারা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে এখন তাদের অপকর্ম এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তা আমি আপনার কাছে বিনীতভাবে আহ্বান করব, যেহেতু আপনি বিএনপির 7 জন এমপির ভিতরে একজন বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন, আপনার মাধ্যমে অনুরোধ করব যে আপনার পরিচালনায় এবং দলীয় কাঠামোর ভিতরে যতগুলো আলোচনা আছে রাজনৈতিকভাবে, যেন তারা এইভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে যেন তারা অপকর্ম না চালাইতে পারে, এই দিক থেকে দলের থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। জি বুঝতে পেরেছি, ধন্যবাদ অনেক। ব্যারিস্টার রুমিন ফারহানা, যেটি প্রশ্নের উত্তর দেবেন। ন্যায়পালের বিষয়টি না, আমি নিজেও বিভিন্ন বক্তব্যে বলেছি যে স্বাধীনতার 50 বছরের ওপরে পার হয়ে গেছে, কেউ কিন্তু ন্যায়পাল নিয়োগ করেনি। এবং খুব আশ্চর্যের বিষয় হচ্ছে ন্যায়পাল
যে ক্ষেত্র তার সেটাও যে খুব বিস্তৃত তাও নয়। কিছু আমলাদের বিষয়ে তারা ইনভেস্টিগেট করতে পারে, ইনভেস্টিগেট করে তারপরে কিন্তু আবার তারা সেই পার্লামেন্টের কাছেই রিপোর্ট দেবে। সুতরাং ব্যবস্থা নেয়ার বা শাস্তি দেওয়ারও কোনো এখতিয়ার ন্যায়পালের নেই। কিন্তু সেই ন্যায়পালটা কোনো সরকার স্বাধীনতার পরে সাহস করে একজন ন্যায়পাল নিয়োগ বাংলাদেশে হয়নি। এবং এরপরে তো আসলে গত 15 বছর ধরে যা হয়েছে তাতে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই আর দাঁড়াতে পারেনি। সকল প্রতিষ্ঠানকেই একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে চুরে ফেলে একটা মাফিয়াতন্ত্র গত 15 বছর ধরে কায়েম হয়েছে। সুতরাং এই মাফিয়াতন্ত্রের মধ্যে আসলে ন্যায়পাল অনেক দূরের বিষয়, যেখানে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নাই, যেখানে সেপারেশন অফ পাওয়ার বলতে কিছু নাই। মানুষ দিন শেষে বিচার দেয় প্রধানমন্ত্রীর কাছে, এবং তারও কয়েক বছর পর আমরা দেখলাম মানুষ বলা শুরু করলো আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি। মানে প্রধানমন্ত্রী আসলে আর কিছুই কোনো রকম কোনো বিচারের বিষয়ে যেহেতু কিছু বলছেন না, সো লাস্ট রিসোর্ট হিসেবে কতটা মজলুম বাংলাদেশের মানুষকে করা হলে যে মানুষ শেষমেশ আল্লাহর কাছে বিচার দিচ্ছিল। আমরা দেখেছি প্রশাসন এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে একদম ওপেনলি পুলিশ আমলারা মিটিংয়ে উপস্থিত থাকতো আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের একজন কর্মী যেভাবে বক্তৃতা দেয় ঠিক একইভাবে তারা বক্তৃতা দিত। এসপি লীগ বলে রাজশাহীতে খুব সম্ভবত, আমি যদি মনে করতে পারি ঠিক মতো, রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের দিকে এসপি লীগ বলে এক ভদ্রলোক তার একটা লীগ খুলেছিল, মানে পুলিশের অফিসার, উনি এসপি পদমর্যাদার, ওনার আশপাশে ছাত্রলীগের বা মানে আওয়ামী লীগের লোকজন জড়ো হতে হতে একটা এসপি লীগ গঠন করেছিল অফিসে। এইসব প্রথম আলোর মতন পত্রিকায় এসছে, কোনোদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমরা শুনি নাই। সেই রকম জায়গায় যখন একটা রাষ্ট্রকে নিয়ে যাওয়া হয় তখন ন্যায়পাল আসলে অনেক দূরের ব্যাপার। তবে হ্যাঁ, আমরা যেটা বারবার বলছি, 5ই অগস্টের পর আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে, অনেক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছে। আমরা কেউ জানি না যে আমরা সেই স্বপ্ন অ্যাচিভ করতে পারবো কিনা, তবে হ্যাঁ প্রত্যেকের একটা বিশ্বাস আছে, আশা আছে, স্বপ্ন আছে যে আমরা অ্যাচিভ করবো, এবং আমরা প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে কাজগুলো ঠিকমতো করবার চেষ্টা করি, আমার মনে হয় যে সময় লাগবে। যেভাবে ভাঙাচোরা হয়েছে, প্রধান উপদেষ্টার কথা যদি একটু লক্ষ্য করেন দেখবেন উনি বণিক বার্তাকে একটা ইন্টারভিউ দিয়েছেন, প্রায় 20-21 মিনিটের একটা ইন্টারভিউ। সেখানে উনি খোলামেলা কথা বলেছেন যে এই জায়গা একেবারেই ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রের কোনো কাঠামো বলতে কোনো কিছু অবশিষ্ট নাই, প্রতিষ্ঠান বলে কোনো কিছু আর কাজ করছে না। সো আমরা এই অবস্থায় পেয়েছি, এখান থেকে যতদূর সম্ভব আমরা সংস্কার করব, যদি আপনারা অ্যালাউ করেন আমরা সংস্কার কন্টিনিউ করব, যদি মনে করেন সংস্কার করতে আপনারা আমাদের সময় দেবেন না, আমরাও রেডি আছি, আমরা চলে যাব, নির্বাচন একটা দিয়ে আমরা চলে যাব। এবং তিনি স্পেসিফিক্যালি বলেছেন যে ওনার উপদেষ্টা ওনার কাছে গিয়ে বলে যে আমাদের আজকে মাফ করে দেন, আমরা চলে যাই, কারণ এই বেতন দিয়ে আমাদের সংসার চালানো মুশকিল হয়ে যায়। একদম খোলামেলা কথা উনি বলেছেন। তো সেই জায়গা থেকে ন্যায়পালের ব্যাপারটি নিশ্চয়ই পরবর্তীতে যারা সরকারে আসবে আমি আশা করব তারা বিষয়টিকে বিবেচনায় নিবে। আর অপকর্ম চলবার কথা যেটি এসছে, আমরা বিভিন্ন জায়গা থেকেও খবর পাচ্ছি যে আগে যেই চাঁদাবাজি লুটপাট একটা তন্ত্র কায়েম হয়েছিল সেখানে কিছু মুখ বদল হয়েছে, কিন্তু কার্যকলাপগুলো চলছে। আমাদের রাজনীতির প্যাটার্নটাই এরকম যে হঠাৎ করে আসলে ভালো করা বা হঠাৎ করে পরিবর্তন আনাটা সত্যিই মুশকিল। তবে বড় রাজনৈতিক দল বিএনপি আমি দেখলাম যে একেবারে টপ থেকে বলা হচ্ছে বহিষ্কার করা হবে, স্থগিতাদেশ দেয়া হবে, পদ নিয়ে নেওয়া হবে, শোকজ করা হবে, এবং করা হচ্ছেও। দলের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষকে বহিষ্কার করা বা কারো পদ স্থগিত করা হচ্ছে। তো চেষ্টা হয়তো হচ্ছে, কিন্তু কতটুকু কন্ট্রোল করতে পারবে তার উপরে নির্ভর করে যে মানুষের আস্থা এবং বিশ্বাস তারা কতটা অর্জন করতে পারবে। অ্যাডভোকেট গাজীত, আমি আপনার কাছে যদি আসি, 1973 সালের আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনালের আইন রয়েছে সেটি সংশোধন প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সংশোধনী কতটা সহায়ক হবে নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য একটি নির্বাচন, গ্রহণযোগ্য একটি বিচার নিশ্চিতে কতটুকু হবে? জি, আসলে ট্রাইব্যুনালের যে আইনটি এখন আছে এবং সাথে ট্রাইব্যুনাল আইনের যে বিধি আছে, এটি কিন্তু এখন যেভাবে আছে এটি যথেষ্ট এই বিচারের জন্য। কারণ এই আইনের অধীনে ইতিমধ্যে প্রায় 56টি রায় হয়েছে, এখনো আরও 30টি মামলা এই আইনের অধীনে বিচারাধীন আছে। আসলে আইন বা বিধি পরিবর্তন বা আইন বা বিধি প্রয়োগ এটি ন্যায় বিচারের উপরে খুব বেশি ডিপেন্ড করে না। ন্যায় বিচার ডিপেন্ড করে যে এই আইন বা বিধিটি কার হাতে ব্যবহৃত হচ্ছে।
যে ওই চেয়ারে বসে থাকবেন বিচার করার জন্য, আর তার হাতে যারা বিচারটা তুলে দিবেন তাদের হাতেই ডিপেন্ড করবে। আপনি আইন পরিবর্তন করে একদম সব কিছু দুই পক্ষের চাহিদা মতো দেন, তারপরেও বিচারক যদি ন্যায়পরায়ণ না হয়, আপনি এই আইন পরিবর্তন করে কোনো লাভ হবে না। সেজন্য আমরা বারবার বলছি আইন পরিবর্তনের চেয়ে চেয়ার পরিবর্তনটা জরুরি। সেটি এই সরকার করেছেন। ট্রাইব্যুনালে 3 জন বিচারক নিয়োগ করেছেন। তারা এদেশের প্রথিত যশা বিচারকদের মধ্যে অন্যতম ছিলেন। তারা ন্যায় বিচার করবেন, আমরা সেটা আশা করছি, এ জাতি আশা করছে। আর স্পেসিফিক যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেটি কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে যে অপরাধের ব্যাখ্যা সেকশন 3 সাবসেকশন 2-তে ছিল, সেখানে শুধু অপরাধের বর্ণনাটা ছিল যে এইগুলাই হলো অপরাধ, কিন্তু কি করলে এটা অপরাধ হবে এটা রোম স্ট্যাটিউটে ছিল। সেটিকে অ্যাজ ইট ইজ এনে এখানে বসানো হয়েছে। কেন বসানো হয়েছে? যে রোম স্ট্যাটিউটে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটাই হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, যেটি আমাদের দেশে ছিল না। এতদিন বিচার করা হয়েছে বিচারকদের ওনাদের ব্যাখ্যা অনুযায়ী, কিন্তু এখনকার ব্যাখ্যাটা সারা পৃথিবীব্যাপী জাতিসংঘের অধীনে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, সেই সংজ্ঞাটাই এখন এখানে প্রতিস্থাপন করা হলো। সাথে আসামিদেরকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন আদেশের ব্যাপারে তারা আপিল করতে পারবেন। আরও একটি সুযোগ যেটা দেওয়া হয়েছে সেটি হলো যে এই আইনের অধীনে যারা বিচার চাইবেন তারা আগের আইনের এখন যেটা বিদ্যমান আছে তার চেয়ে অনেক বেশি ডিফেন্স সুবিধাগুলো পাবেন। ফোনে একজন দর্শক আছে, একটু দর্শকের কাছে যাব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম, আমার নাম আরিফ, আমি আশুলিয়া থেকে বলতেছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, এই সম্মানিত 2 আলোচকের কাছে আমি 4 তারিখ এবং 5 তারিখ 2 দিনই আশুলিয়ার বাইতেলে ছিলাম। সেখানে আওয়ামী লীগের যে সংসদ সদস্য ছিলেন তার নেতৃত্বে 1000 খানেকের উপরে লোক হবে, যারা লাঠি সেটা, দেশীয় অস্ত্র, হেলমেট পরে প্রকাশ্য অস্ত্র নিয়ে মানুষের উপর গুলি চালিয়েছেন। এখানে একটা গণতদন্ত কমিশন কেন করা হচ্ছে না? যারা দেখেছে হাজার হাজার মানুষ সাক্ষী দিত, গণতদন্ত কমিশন হচ্ছে না কেন? অ্যাডভোকেট গাজী তামিম, আপনার কাছে যদি আসি, বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন গণতদন্ত কমিশনের ব্যাপারে, এ বিষয়ে আপনার কি বলার রয়েছে? জি ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে একটি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গঠিত আছে এবং সেখানে এখন 20 জন তদন্তকারী কর্মকর্তা দায়িত্বে নিয়োজিত আছেন এবং প্রায় 200 কর্মকর্তা এবং কর্মচারী এই সংস্থায় কাজ করেন, যেটি স্পেসিফিক একটি আইনের অধীনে প্রতিষ্ঠিত এবং কার্যকর চালিয়ে যাচ্ছে। আশুলিয়ার কথা বললেই সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটা আমাদের মনে আসে সেটি হলো একটি ভ্যানে 7টি লাশ, তাদেরকে চ্যাংগোলা করে ছুঁড়ে মারা হচ্ছে, সেগুলার তারপরে সেখান থেকে নিয়ে একটি পুলিশ ভ্যানে রাখা হলো। পুলিশ ভ্যানে রেখে পুলিশ ভ্যান সহ সেটাকে পুড়িয়ে দেওয়া হলো। কেন পুলিশ ভ্যানে রাখা হলো? যেন এটি প্রমাণ করা যায় যে ছাত্ররা পুলিশ ভ্যান পুড়িয়ে দিয়েছে, এটি এই জন্য রাখা হয়েছিল। এই তদন্ত সংস্থার অধীনে এটিকে তদন্ত করা ইতিমধ্যে হয়ে গেছে। কে পেট্রোল এনেছে, কে আগুনটা লাগিয়েছে, কে লাশগুলো উপরে তুলেছে, কে ভ্যান থেকে পুলিশ ভ্যানে নিয়েছে, প্রত্যেকটা পার্সনকে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা গণতদন্ত কমিশন করে জাতিকে এটা এখন জানাবো না, আমাদের তদন্ত সংস্থার অধীনেই এই তদন্তগুলো ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। এটি আমরা যখন আদালতে দাখিল করব তখনই জাতি জানতে পারবে। জি, আর সাভার এবং আশুলিয়ার প্রত্যেকটি ঘটনার ব্যাপারে আমরা তদন্ত করছি এবং আমরা বারবার সেখানে যাচ্ছি। যিনি প্রশ্নকারী তিনি খুব শিগগিরই জানবেন যে আমরা ওখানে প্রত্যেকটি ঘটনাকে তুলে নিয়ে আসবো। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে যদি আসি, যে প্রধান নির্বাচন কমিশনার সহ আরও 4 কমিশনারকে আজকে নিয়োগ দেওয়া হয়েছে, এই যে এর মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাত্রার দিকে এগোচ্ছে কিনা সরকার, এটি আপনার কাছে জানতে চাবো। মানুষ তো আশাবাদী হতে চায় এবং সরকারও বলছে যে নির্বাচনী যাত্রা শুরু হলো, নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। এবং আজকে দেখলাম যে একজন উপদেষ্টা দেশের বাইরে অবস্থান করছেন এবং তিনি বলেছেন যে 2026 সালের মাঝামাঝি সময়ে নির্বাচন। এর আগে আমরা দেখেছিলাম সেনাপ্রধান তিনি বলেছেন 18 মাসের মধ্যে। সো নির্বাচন আসলে যাত্রা শুরু হয়ে গেছে, খুব বেশি সময়ও হয়তো লাগবে না। একটা বিষয় আমি একটু জানতে চাই যে এই যে নির্বাচন কমিশনের নিয়োগ হলো, পুরো প্রক্রিয়াটিকে আরেকটু ট্রান্সপারেন্ট করা যেত না? আমরা যতদূর জানি রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া হয়েছিল এবং সর্বোচ্চ 5 জনের নাম দিতে পারত রাজনৈতিক দলগুলো। কোন দলের কাছ থেকে কোন নামগুলো এসছে, কোন দলের নামগুলো থেকে এই 5 জনকে বাছাই করা হয়েছে, সেটা যদি মানুষের কাছে, জাতির কাছে
প্রকাশ করা হতো, আমার মনে হয় পুরো প্রক্রিয়াটা আরো অনেক বেশি স্বচ্ছ হতো। তবে ডেফিনেটলি আমরা এই নির্বাচন কমিশনের উপর ভরসা করতে চাই, আশাবাদী আমরা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজের সঙ্গে থাকুন। শুভরাত্রি।